লাল শাড়িতে প্রেয়সী, লেখনীতে ফাতেমা ফারিয়াল। পর্ব সংখ্যা 47। আজ অনেক দিন পর মীর পরিবারের সবাই একসাথে ডাইনিং টেবিলে বসেছে। টেবিলটা যেন আজ অন্যরকম পরিপূর্ণ। সালমান, মীর আর শারমিনের উপস্থিতিতে পরিবারটা আরও গুছানো, আরও সম্পূর্ণ মনে হচ্ছে। প্রত্যেকেই নিজের প্লেটে মনোযোগী। টেবিল জুড়ে শুধু চমক আর কাঁটা চামচের টুংটাং শব্দ, মাঝে মধ্যে গ্লাস ছোঁয়ার ক্ষীণ আওয়াজ। কথাবার্তা নেই বললেই চলে। ঋতু আর রানী রান্নাঘর হতে ডাইনে আনা নেওয়ার কাজে ব্যস্ত। আমজাদ মীর নিজের চামচটা প্লেটে রেখে মুখে তুলে এক ঝলক আবার সবার দিকে তাকালেন। গলা পরিষ্কার করে গম্ভীর স্বরে বললেন, আজকে মীর পরিবারের সত্যি অনেক পরিপূর্ণ লাগছে, যেন 16 কলা পূর্ণ হয়েছে। আজ বাবা বেঁচে থাকলে সত্যি খুব খুশি হতো। তার কথায় সবার হাত থেমে গেল মাঝপথে। একে একে সবাই চোখ তুলে তাকালো তার দিকে। সালমান মীর একটা দীর্ঘশ্বাস ফেললেন। চোখ গভীরে চাপা কষ্ট লুকিয়ে রেখেই বললেন, ঠিকই বলেছিস। আজ বাবা থাকলে খুব খুশি হতো। হয়তো পরিবারটা আরও একটু বেশি পরিপূর্ণ লাগতো। ডাইনিং টেবিল জুড়ে নেমে এলো ভারী নীরবতা। জেরিন যেহেতু এসবে অভ্যস্ত নয়, তাই সে কৌতূহলী দৃষ্টিতে সবার দিকে তাকাচ্ছে। নীরবতা ভাঙলেন আফরোজা শেখ। দৃঢ় অথচ শান্ত কণ্ঠে বললেন, সবাই যখন এখানে উপস্থিত আছো, ভাইজান আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলি। সালমান মীরকে উদ্দেশ্য করেই বললেন আফরোজা শেখ। সালমান মীর সামান্য মাথা নেড়ে সম্মতি দিলেন, হ্যাঁ অবশ্যই, নিশ্চয়ই। এটার জন্য আবার আলাদা করে অনুমতি দরকার নেই। আফরোজা শেখ নিজের স্বভাব সুলভ আত্মবিশ্বাস নিয়েই বললেন, আমি চাই আদনান আর আহিয়ার বিয়ের সঙ্গে সঙ্গে আহাদ আর রিদিতার বিয়ের আনুষ্ঠানিকতা একই সাথেই করা হোক। ওদের বিয়েটা হুট করেই হয়ে গিয়েছিল, তেমন কোনো আনুষ্ঠানিকতা হয়নি। তাই সব নিয়মকানুন মেনে একসাথে যদি দুটো বিয়ে আনুষ্ঠানিকভাবে করা যায় তাহলে কেমন হয়। তার কথা শেষ হলে আদিল চেয়ারে হেলান দিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে বলে ওঠে, আরে বা, দারুণ তো। তবে ছোট আম্মু, 3 ভাই একসাথে হলে আরও ঝমলক্ষ হতো। মনে হয় ছোট ছেলের কথা ভুলে গেছো তোমরা। এই দুঃখ আমি কোথায় রাখি বলো তো? আদিলের কৌতূহলপূর্ণ স্বরে। টেবিল জুড়ে যেন হালকা হাসির রোল পড়ে গেল। হালিমা বেগম সঙ্গে সঙ্গে চোখ রাঙিয়ে ধমক দিলেন, খুন্তির বাড়ি খাবে, অসভ্য ছেলে। নিজেকে এখনো ভাত মাখিয়ে খাওয়াতে হয়, আর সে নাকি বউ আনবে। আদিল ফট করে জবাব দিল বউ খাইয়ে দিবে। আদিলের এমন কথায় আবারও বলল, এবার মার খাবে কিন্তু। আদিল সঙ্গে সঙ্গে মুখে আঙুল ঠেকে চুপ হয়ে গেল। একটা হাসি ঠাট্টার মাঝে আমজাদ মীর মুখ গম্ভীর করেই বললেন, আফরোজা, তোমার ছেলের কাছ থেকে অনুমতি নাও, পরে আবার যদি তাণ্ডব শুরু করে। আমি কোনো ধরনের তামাশা চাই না। সবার দৃষ্টি গিয়ে পড়ল আহাদের দিকে। আহাদ রাজা ঠান্ডা স্থির কণ্ঠে বলল, আমি কোনো আপত্তি করব না, আমার কোনো আপত্তি নেই। নিজের প্রেয়সীকে একবার কেন, 1000বার বিয়ে করতেও আমার আপত্তি নেই। তার কণ্ঠে কোনো বাড়তি আবেগ নেই। সবাই ভেবেছিল হয়তো সে এখনো কোনো কাণ্ড ঘটাবে, কিন্তু না, আহাদ একেবারেই স্বাভাবিক নাস্তা করতে লাগলো। এতে সবাই একটু অবাকই হলো। আফরোজা শেখ বাঁকা হাসলেন। তিনি তার ছেলেকে ভালোই চেনেন, তাই আগেভাগেই এই প্রস্তুত হয়েই তিনি প্রস্তাবটি তুলেছিলেন এই প্রসঙ্গে, যাতে আদনান আর আহিয়ার বিয়ে নিয়ে কোনো ঝামেলা না হয়। আর ছেলে যদি চলে ডালে ডালে, তাহলে সেও চলে পাতায় পাতায়। এমন সময় আহিয়া একটু দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলল, আমাদের তো আর কিছুদিন পরেই সেমিস্টার পরীক্ষা, এর মধ্যে সব কিভাবে হবে? আফরোজা শেখ এবার খানিক চিন্তায় পড়লেন। তখন শারমিন কথা বললেন, ঠিক আছে, তাহলে পরীক্ষায় পরেই না হয় হবে। কয়েকদিনের ব্যাপারই তো, আমরা ততদিন থেকে যাব। আর বিয়ে তো ছেলে খেলা নয়, সব কিছু গোছাতে হবে, কেনাকাটা করতে হবে, সময় লাগে। আমি, হালিমা আর জেরিন মিলে সব সামলে নেব। এর মধ্যে ওদের পরীক্ষাও শেষ হয়ে যাবে। আদনান মেরুদণ্ড সোজা করে বসলো, কপালে বিরক্তির ভাঁজ স্পষ্ট। তার আর ধৈর্য ধরছে না। তার মা বলছে কয়েকদিনের ব্যাপার, এই কয়েকদিনে যে সে মরুভূমি তৃষ্ণার্ত যাযাবরের মতো হয়ে গেছে। এখন আবার অপেক্ষা, আর কত অপেক্ষা করতে হবে তার আহিয়াকে পাওয়ার জন্য? সে তাকালো আহিয়ার দিকে। আহিয়া জেরিনের সাথে গল্পে মশগুল। এতে আদনানের রাগ আরও দ্বিগুণ হলো। সব অনুভূতি কি তার একার? এই মেয়ে কি কখনো বুঝবে না?
হঠাৎ ঠকাস করে শব্দ হলো। আহাদ কাচের টেবিলের গ্লাসটা শব্দ করে রেখে আদনানের দিকে তাকালো। সেই দৃষ্টি স্থির, সতর্কতা। আদনান হাত মুঠো করে নিজেকে সামলে নিল। আমজাদ মীর সিদ্ধান্তমূলক কণ্ঠে বলল, ভাবিজান যা বলেছেন সেটাই ঠিক। তোমরা বিয়ের প্রস্তুতি নাও, এদিকে ওদের পরীক্ষাও শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সেই কথাই থাকলো। আফরোজা শেখও সম্মতি দিল। আদনান আর বসে থাকতে পারল না, চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। বড়দের সামনে কিছু বলার উপায় নেই, অথচ ভেতরে ভেতরে সে জ্বলছে। সবার কাছে থেকে সংক্ষিপ্ত বিদায় নিয়ে এসে বসা থেকে বেরিয়ে গেল। আদনান আহাদ সেদিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হালকা হাসলো। আদনানের ভেতরে দহন সে ভালোই বুঝতে পেরেছে, আর সেটা বুঝে সে বরং খুশি হলো। আহিয়া আর রিদিতা আজ ভার্সিটি যেতে হবে। অনেক দিন ধরে ক্লাস কামাই করে দিয়েছে তারা, কিন্তু আজ সেটা সম্ভব নয়। ফিজিক্সের মাহিন স্যার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে আজ উপস্থিত থাকা বাধ্যতামূলক। তাই অনিচ্ছা সত্ত্বেও দুজনেই মিলে একসাথে তৈরি হয়ে নিল। ওরা বেরোতেই আহাদ উঠে তাদের পিছু নিল। গেটের পাশে আদনান দাঁড়িয়ে আছে, গাড়ির পাশে হেলান দিয়ে, চোখে অদ্ভুত এক দৃঢ়তা। আহিয়া ভেবেছিল এতক্ষণে সে চলে গেছে। তা কিভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বুকের ভেতর ধক করে উঠল। কাছাকাছি আসতে আদনান সোজা গাড়ি দরজা খুলে ধরল, ইঙ্গিতপূর্ণ পরিষ্কার। আহিয়াকে উঠতে বলেছে। এক মুহূর্তের জন্য আহিয়া থমকে গেল। অন্যদিন হলে হয়তো কিছু একটা ভেবে উঠে যেত। আগেও তো গেছে, কিন্তু আজ রিদিতা পাশে দাঁড়িয়ে, তাকে রেখে সে কিভাবে যাবে? রিদিতা বুঝতে পারলো আহিয়ার ভেতরে টানাপোড়েন। সে নিচু স্বরে বলল, আদনান ভাই, মনে হয় তোর জন্য এতক্ষণ দাঁড়িয়েছিল। তুই যা, আমি তোর ভাইয়ের সাথেই চলে যাব। আহিয়া তাকালো রিদিতার দিকে। কয়েক সেকেন্ড দোটানার পরে অবশেষে সে গাড়িতে উঠে বসলো। গাড়িটা মুহূর্তের মধ্যে গেট পেরিয়ে বেরিয়ে গেল। আহাদ এসে রিদিতারকে একপাশে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলো, আহি কই? রিদিতা ভয়ে ভয়ে উত্তর দিল, আহিয়া আদনান ভাইয়ের সাথে গেছে। আহাদ রাজার মুখে রেখা মুহূর্তে শক্ত হয়ে গেল। চল চেপে ধরল সে, কিন্তু কিছু বলল না, কোনো প্রতিক্রিয়া দেখালো না। নীরবে গাড়িতে গিয়ে এগিয়ে গেল। রিদিতাও তার কিছু না বলে উঠে বসলো। শাহবাগ চত্বর পেরিয়ে মোড় ঘোরার পরেই আহিয়ার অস্বস্তি আরও বেড়ে গেল। এই রাস্তা ভার্সিটির দিকে যায় না। বুকের ভেতর কেমন এক মোচড় দিয়ে উঠল। সে আর চুপ করে থাকতে পারল না। আপনি কোথায় যাচ্ছেন আদনান ভাই? ভার্সিটি তো ওই দিকে। আহিয়ার কণ্ঠে চাপা উদ্বেগ। আদনান চোখ ঠান্ডা রেখেই রাস্তার দিকে নির্লিপ্ত ভঙ্গিতে বলল, তোর কি মনে হয় আমি রাস্তা চিনি না? আহিয়া আরও বিচলিত হয়ে পড়ল। তাহলে এই দিকে কোথায় যাচ্ছেন? এক সেকেন্ড নীরবতা, অতঃপর আদনান আর চোখে আহিয়ার দিকে তাকিয়ে বলল, কাজী অফিসে। আহিয়ার চোখ বড় বড় হয়ে গেল। কি? আদনান এবার ঠান্ডা কিন্তু কঠিন স্বরে বলল, তোকে আর তোর ভাইকে আমি এক বিন্দু পরিমাণও বিশ্বাস করি না। কখন যে তোদের মতিগতি বদলে যায় তার ঠিক নেই। তোকে নিয়ে আমি কোনো রিস্ক নিব না। কথা বলতে বলতে সে আবার আর চোখে তাকালো আহিয়ার দিকে। আহিয়া তখনও হতভম্ব, চোখ প্রসারিত করে তাকিয়ে আছে আদনানের দিকে। মাথার ভেতর একের পর এক চিন্তা ধাক্কা মারছে। কি হচ্ছে, কেন হচ্ছে, এখন সে কি করবে?